অর্থাৎ এস আলমের কাছে কিভাবে মালিকানা এলো, তার আগে কিভাবে এটা ফর্ম হলো, কিভাবে এটা ন্যারেটিভ তৈরি করা হলো, পুরো জিনিসটা। এবং সরি টু সে ৮৬ থেকে এই পর্যন্ত যদি বলেন ইসলামী ব্যাংক সম্পর্কে আমার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এটা জামাতের আমির সাহেবেরও নেই, আর সালাউদ্দিন সাহেবের তো প্রশ্নই আসে। আমি একবার ৮৬ থেকে এবং ধারাবাহিকভাবে অনেকগুলো বিষয় মুখস্থ বলে দিই। প্রথম যেটা হলো যে সামহাও ইসলামী ব্যাংক জামাত মাইন্ডেড লোক, তাদের কোনো শেয়ার নাই, কিছু নাই, কিন্তু বিদেশ থেকে ফান্ড আনা, এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা এবং তাদের নেতাকর্মীদের মাধ্যমে এই ব্যাংকটা পরিচালনা করা এবং টাকা নেওয়া বলেন, চালনা করেন, যা কিছু বলেন, যত অভিযোগ বলেন, সত্য ধরে নিলেও এই ব্যাংকটাকে এই পর্যায়ে নিয়েছে জামাত এবং তাদের ম্যানেজমেন্ট, স্পেশালি শাহ আব্দুল হান্নান সাহেবের নেতৃত্বে। এই ব্যাংকের যে সিএসআর এবং বিশেষ করে ইসলামী ব্যাংক হাসপাতাল, এটার যে গুরুত্ব, এটা যারা এখানে সার্ভিস নিয়েছেন বিফোর আওয়ামী লীগ তারা বলতে পারবেন। আওয়ামী লীগ জমানাতে কি হলো? আওয়ামী লীগ জমানাতে আবুল বারাকাতের মতো একজন, আমি বলবো যে ওয়ান অফ দ্য আপাদমস্ত করাপ্টেড, ইন্টেলেকচুয়াল করাপ্টেড ম্যান, সে একটা তথ্য বের করলো যে বাংলাদেশে যারা এই জঙ্গিবাদী অর্থনীতি, ইসলামিস্ট রাজনীতি, এই মিলিয়ে এরা ৩০,০০০ কোটি টাকার টার্ন ওভার তারা করে। এবং তারা ইন্ডিকেট করলো যে অনেক আগের থেকে, অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা আসার আগের থেকেই, যে এই ৩০,০০০ কোটি টাকার অর্থনীতি যারা মূলত জঙ্গিবাদ ফান্ড করছে, এগুলো করে এই ইবনে সিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শুরু করে অন্য যে সমস্ত আল রাজি ফাউন্ডেশন যা কিছু আছে, সবগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগকে রীতিমতো খেপিয়ে তুললো। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে একটা পাগলা ডিজি আসলো, শামীম মোহাম্মদ আফজাল, হি ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ফলে এই টোটাল প্রক্রিয়াটা শামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে হয়েছে, যেহেতু সে আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। এবং আজকে মোশাররফ ভাই এখানে আছেন, ধর্মমন্ত্রী ছিলেন আমাদের পটুয়াখালীর, মানে শাহজাহান মিয়া সাহেব, যিনি আমার চাচা ভাতিজা, আমাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা না দেখলে বুঝতে পারবেন না। ফলে হোয়াট হ্যাপেন্ড, এই 5টা বছর রিলিজিয়াস মিনিস্ট্রিতে কী হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে কী হয়েছে, এই টোটাল জিনিসগুলো আমার সামনে ডকুমেন্টারি। এই শামীম মোহাম্মদ আফজালের নেতৃত্বে এই প্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের কিছু কর্মকর্তা তারা সিদ্ধান্ত নিল যে এটা অকুপাই করবে, ইসলামী ব্যাংকটা অকুপাই করবে। এই অকুপাই করার জন্য তারা প্রথম ইসলামিক ফাউন্ডেশনটাকে জামাত মুক্ত করার চেষ্টা করলো। দেখলো যে প্রায় 22,000 লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে, বেশিরভাগ হলো জামাতের লোকজন। অতএব এটাকে তারা এখান থেকে জামাতের লোক বাদ দিয়ে নতুন লোক নেওয়া শুরু করলো। আর সেই নতুন লোক শুরু করার জন্য তারা মসজিদ ভিত্তিক এই প্রথম আওয়ামী লীগ আমলে তারা এই শিক্ষা কার্যক্রম চালু করলো এবং তার প্রেক্ষিতে এই ইমাম মুয়াজ্জিনদের প্রশিক্ষণ এবং নিয়োগ বাবদ অলমোস্ট প্রায় 40,000 লোক তারা নিয়োগ দিল আওয়ামী লীগ জামানাতে। ইট ইজ এ রং ডিসিশন ইসলামিক ফাউন্ডেশনে। দ্বিতীয়ত, তাদের একটা জাকাত বোর্ড এবং জাকাত ফান্ড আছে ইসলামিক ফাউন্ডেশনের, এটাও জামাতের লোকজনের উপর ইনফ্লুয়েন্স আছে, এটার উপর নেতৃত্ব নিয়ে নিল এই গ্রুপ। এরপর তারা একটা হালাল কমিটি করলো। এরপরে প্রধানমন্ত্রী কার্যালয়ের লোক, ডিজিএফআই সব কিছু মেনটেন করে এই যে ইসলামিক ব্যাংক দখল করার যে অবস্থা। আচ্ছা, এখন ধরেন সব মিলিয়ে আবুল বারাকাতের হিসাব অনুযায়ী 30,000 কোটি টাকার ব্যবসা হয়, মানে ট্রানজাকশন হয় এদের। সেইটাকে উসিলা করে এই ব্যাংকটা দখল করে আপনি একমাত্র এস আলম গ্রুপ নিয়ে গেল 80,000 কোটি টাকা, কাগজে কলমে প্রমাণিত। আচ্ছা, এখন যা কিছু হচ্ছে, সেই গত 2 বছর ধরেন ইসলামী ব্যাংক কিন্তু অন্য যে 5টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে সেইগুলোর দেউলিয়াতের পর্যায়ে চলে গিয়েছিল, একদম দেউলিয়া হয়ে গেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যদি ভালো কোনো কাজ হয়ে থাকে, সেই ভালো কাজটা এই ব্যাংকটাকে রক্ষা করার জন্য ইউনূস সাহেব অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তার যে গভর্নর, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে এই ব্যাংকটি, ওই 5টা ব্যাংক, এই 5টা ব্যাংক আপনি জানেন ইসলামী ব্যাংকের টোটাল মিলিয়ে 1,30,00,000 গ্রাহক আছে, 1,30,00,000। আর এই যে 5টা ব্যাংক যেটা দেউলিয়া হয়ে গেছে একত্র করা হয়েছে, এদের গ্রাহক হলো 75 লাখ। তো এই 75 লাখ, 5টা ব্যাংকের 75 লাখ গ্রাহক আজকে 2 বছর 3 বছর যাবৎ একটা পয়সা ব্যাংক থেকে তুলতে পারছে না। তো সেখানে ইসলামী ব্যাংকের যদি 1,30,00,000 গ্রাহক, এদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে। যেখানে সোনালী জনতা অগ্রণী 4টা ব্যাংকের একত্র করলেও এদের যে টোটাল ব্যবসার ট্রানজ্যাকশন, তার চেয়ে বেশি ব্যাংকের ট্রানজ্যাকশন হলো এই ইসলামী ব্যাংকের, যারা আমাদের টোটাল রেমিটেন্সের অলমোস্ট 40% একা হ্যান্ডেল করে, টোটাল এক্সপোর্টের 40% একা হ্যান্ডেল করেন। এই জায়গাতে এই সরকার, একেবারে একটা নবীন সরকার এসে কোনো কিছু বাজ বিবেচনা না করে একটা স্ট্যাবল একটা জিনিসের তার মধ্যে হাত দিয়ে যে ঝামেলাটা তৈরি করছে,
আমার কাছে এটাকে ওয়াইজ মনে হয়নি। এটা মনে হয়েছে আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেই ভুলটার একটা পুনরাবৃত্তি এই সময়টাতে করা হলো। এবং এখানে মূল ব্যাপার হলো যে নটা যে আমি আজকে দীর্ঘদিন যাবত জামাতের সমালোচনা করছি, আমি কখনো চাই না যে জামাত ভিত্তিক কোনো একটা জিনিস হোক। জামাতের অনেক কাজের আমি বিরোধিতা করি, কিন্তু দেশের অর্থনীতির স্বার্থে এত বড় একটা আর্থিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে নিয়ে আমরা যে ছেলে খেলা করছি, সেই ছেলে খেলাটা আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করে এই পর্যায়ে আসছি, এটা আমাদের টোটাল ইকোনমির জন্য একটা বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আজ দেখেন সমস্ত ব্যাংকার, এই যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিটি ব্যাংকের মতো এখন 1 নম্বর ব্যাংক আছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের মাসরুর, সে মাসরুর বলছে যে এই ব্যাংকের, ইসলামী ব্যাংকের যে গন্ডগোল, এটা আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরের প্রবলেম দেখা দিয়েছে। সো ইটস ভেরি ব্যাড। এটা নিয়ে কোনো রাজনীতি না, এই প্রবলেমটা সলভ করতে হবে। কিন্তু ইসলামী ব্যাংকের ভেতরে যে ঘটনাগুলো ঘটেছে, যেটা সামনে আসে, সেই বিষয়কে আপনি কিভাবে দেখেন? আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের সময়ে অন্তর্বর্তী সরকার যেভাবে ইসলামী ব্যাংকে ডিল করেছে সেটা আপনি প্রশংসা করলেন, কিন্তু এই সময়টাতেই তো ইলেকশনে হয়েছে এবং ইলেকশনের আগে তাদের যে সিএসআর এর ফান্ড, সেই ফান্ডটা যে আসলে জামাতের রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ তৈরি করেছে, এখানে ব্যবহার করা হয়েছে, সেটাকে আমি আপনাকে একটা কথা বলি। ফার্স্ট থিং হলো যে ইউনূসের জমানার আগে যদি আপনি ধরেন ইসলামী ব্যাংক ফান্ডিং মানে তারা সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক বা ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আজকের যে অবস্থা, ঠিক ওইরকম অবস্থায় তাদের চেক বাউন্স হচ্ছিল। আমি 5 লাখ টাকার চেক তো 3 লাখ টাকার চেক দিয়ে আমি পাচ্ছিলাম না, কিন্তু সেই আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তো সেই জায়গা থেকে যদি তারা এসে আজ সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন 11,000 কোটি টাকা তারা দিয়ে থাকে, বা ওই যে তাদের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপ ওই কি যেন গ্রুপ, নাবিল গ্রুপ, তাদেরকে যদি 8,000 কোটি টাকা তারা দিয়ে থাকে, মানে এটা এই যে ব্যাংকের একটা টোটাল সিস্টেমটার মধ্যে স্বাভাবিক করে নিয়ে আসছে সব কিছু। ইটস এ পার্ট অফ দ্য স্বাভাবিকতা। আর দ্বিতীয়ত এখানে ধরেন দীর্ঘদিন যে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে ওবায়দুল আল মাসুদ, এই যে পার্সোনাল ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, সোনালী ব্যাংকের এমডি ছিলেন, এই ইসলামী ব্যাংকের এই ইউনিভার্সিটি জামানাতে যিনি চেয়ারম্যান ছিলেন, ও যখন একবারে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তখন থেকে ওনার সাথে আমার বন্ধুত্ব, সে 1986 থেকে। তো এই লোক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, ইয়ার এইগুলো বলতেছি। ফলে এই ব্যাংক সম্পর্কে আমি তো বললাম যে আমাদের রাজনৈতিক অঙ্গনে যারা বক্তব্য দিচ্ছেন তারা কেউ আবেগের বশবর্তী হয়ে ম্যালিস প্রিজুডিস অথবা যে কোনো কারণে হোক না কেন, কিন্তু এই ব্যাংকের যে ভিতরটা আগে তো আপনি একে বাঁচিয়ে রাখবেন, তারপরে ধীরে ধীরে এই যে যেমন ইসলামী ব্যাংক অলনে ছাড়েন, তার খাতে লোক রেডি ছিল, ফলে ইসলামের 8,000-9,000 লোক এসে বাদ দিতে পেরেছে। কিন্তু আপনার হাতে তো সেই লোক রেডি নাই। এই 2 বছরে যে তারা 8,000 লোক নিয়োগ দিয়েছে, আপনি এই মুহূর্তে তা বাদ দিতে পারতেছেন না। সব মিলিয়ে আপনি হয় কি, আপনি অবশ্যই এটাকে জামাত মুক্ত করবেন বা করেন, আপনি এটাকে চালু রাখেন সুন্দরভাবে, এটাকে চালু রাখেন। এমনি আমি 5টা ব্যাংকের আপনি মন দিতে পারতেছেন না। 5টা ব্যাংকের আপনি যদি এমন হতো যে ঠিক আছে, আপনি এটা কথা বলেছেন, ঠিক আছে জামাত মুক্ত করেন, কিন্তু কিভাবে করা হবে সেই প্রসঙ্গটা আপনি বলছেন যে প্রসেসটা ঠিক না। দিস ইজ নট দ্য রাইট টাইম, নট প্রসেস। আমি এখন প্রসেস বলতে পারবো না। মানে এই সময়টা হলো কি, ধরেন সরকারের 100 দিন, নতুন একটা বাজেট হলো, সরকার এখান থেকে যে ফান্ডগুলো দিতে চাচ্ছে, সে এক্সপোর্টের জন্য 60,000 কোটি টাকা দিতে চাচ্ছে। এই ব্যাংকগুলোর জন্য 35, এই যে নতুন যে ইসলামী ব্যাংকগুলো হয়েছে, এদেরকে 35,000 কোটি টাকা সরকার দেবে, কিন্তু এখন পর্যন্ত ফান্ডটা ট্রান্সফার করতে পারেনি। সবেমাত্র একজন নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। তো সব মিলিয়ে এখন আপনি একসাথে যদি নেপোলিয়ন বোনাপার্টের মতো 10টা ফ্রন্ট খুলে ফেলেন যুদ্ধ করার জন্য, তো সরকার ইকোনমিক ক্ষেত্রে এই বিষয়ে তাহলে এবিএম মোশাররফের বা হোসেনের মন্তব্য শুনি যে এটা কি আসলে রং টাইমিং হয়ে গেল কিনা। উনি এগ্রি করছেন জামাত মুক্ত করার ক্ষেত্রে, গোলাম মাওলা রানা যেটা বলছেন, কিন্তু আমি সমর্থনও করছি। আই ডু রেসপেক্ট, বাট আমি রনি ভাইয়ের কথা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। কোনো ব্যাংক ধ্বংস করে দেওয়ার বিএনপির লক্ষ্য না, বরং অর্থনৈতিক যেই একটা সংকটের মধ্যে আমরা আছি, এই সংকটটাকে কিভাবে উত্তরণ করা যায় সেই জন্য কিন্তু বিএনপি কাজ করে যাচ্ছে। আপনি দেখবেন এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশে কিন্তু 1 নম্বর ব্যাংক ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু গত আওয়ামী লীগের আমলে বেশ কিছু পদক্ষেপের কারণে ইসলামী ব্যাংক আগের সেই সুনামটাকে ধরে রাখতে পারে নাই, যার জন্য আমরা চাই ইসলামী ব্যাংক তার আগের সেই গৌরবে ফিরে আসুক। এ ব্যাপারে কারো কোনো আপত্তি নাই। কিন্তু আপনার দেখবেন, আপনার কিছু মনে আছে, যে কোনো ব্যাংক, এখানে গ্রাহক যেমন জামাত ইসলামের সর্বোচ্চ, বিএনপিরও কিন্তু গ্রাহক আছে, অন্য সাধারণ মানুষও আছে। কিন্তু আমরা দেখি এই ব্যাংকটা সবসময় একটা দলের ছত্রছায়ায় সবসময় চলে এসেছে। আপনি যদি, আমি একটু রনি ভাইকে একটু স্মরণ করে দিতে চাই, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, আমরা নিশ্চয়ই মনে আছে, হঠাৎ দেখলাম আমরা একটা ভিডিও ভাইরাল হলো যে কোনো অফিসার বলতেছে যে এই লোকগুলাকে কিন্তু পোলিং এজেন্ট নিয়োগ করো, যেটা আমাদের নির্বাচনে কাজে লাগবে। যেখানে ইন্টেরিয়াম গভর্নমেন্টের বা আমাদের সবার একটা প্রত্যাশা ছিল বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ, কারণ শেখ হাসিনা নির্বাচনী ব্যবস্থাকে টোটাল ডিস্ট্রয় করে দিয়েছে।
কিন্তু সেখানে একটা ব্যাংক, কারণ তারা যে স্টাফ আছে তাদের পদোন্নতি, তাদের পোস্টিং, এগুলি কিন্তু ওই ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে। তো ম্যানেজমেন্ট যদি এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে ব্যাংকটা পরিচালনা করে, তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ তো অবশ্যই আছে। আমরা সেটা দেখেছিলাম, যার কারণে আমরা দেখেছিলাম, রনি ভাইকে আমি একটা বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, যার কারণে দেখেন ইন্টিরিয়াম গভর্নমেন্ট কিন্তু ইসলামী ব্যাংক থেকে কোনো কর্মকর্তাকে নির্বাচনে ব্যবহার করে নাই। অর্থাৎ যে অভিযোগটা উত্থাপিত হয়েছিল সেটা সত্য, এবং এইটা কিন্তু কোনো প্রতিবাদও কিন্তু ব্যাংক অথরিটি করতে পারে নাই, আপনার নিশ্চয় মনে আছে। এখন কথা হলো, তারপর ওখানে যেই অথরিটি ছিল, যে চেয়ারম্যান কি মাসুদ নাকি, আপনি দেখেন তাদের আরডিএস একটা প্রকল্প আছে, সেটা সাধারণত বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা এইভাবে করে থাকে। আমরা দেখেছিলাম প্রায় 22,000 কোটি টাকা লোনের নামে আপনার কোথাও 5,000, কোথাও 10,000 এবং 20,000 পর্যন্ত লোককে দিয়েছে, এবং এটার অধিকাংশ ক্লায়েন্ট হলো কিন্তু মহিলা। তাদেরকে এইভাবে বলা হয়েছে যে আপনারা যদি বেহেস্তে যেতে চান তাহলে এই মার্কায় ভোট দিতে হবে, এবং এরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে আপনারা এই টাকা আর দিতে হবে না, মাফ করে দিয়ে যাবে। অর্থাৎ নির্বাচনকে একটা ম্যানিপুলেট করে একটা দলের পক্ষে নেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান কিন্তু কাজ করছে। আমি জানি না গোলাম মাওলানা রনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে। এবং এই 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 অ্যামাউন্টটা কম না, 22,000 কোটি টাকা, যেটা কারণ আমাদের বাংলাদেশে, উনি ইলেকশন করেছে জানে, আমিও ইলেকশন করি, যে আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মার্জিনটা কিন্তু খুব বেশি না। যেমন আমি নিজে, জানি না রনি ভাই ইলেকশন করেনি, আমি নিজে করেছিলাম। এবার দেখেন এমনি আমরা একটা প্রবলেম ফেস করেছিলাম যে ধর্মকে মারাত্মকভাবে ব্যবহার করা হয়েছে, যে এই মার্কায় ভোট দিলে আপনি বেহেশতে চলে যাবেন। আরেকটা প্রবলেম আমরা এবার ফেস করেছি মারাত্মকভাবে, সেটা হলো যে আপনি জানেন যে বিএনপির নমিনেশন ডিক্লেয়ার হয়েছে 1 মাস আগে, আর জামাত কিন্তু 1 বছর আগে। এবং বিওয়ানও গিয়ে, বিশেষ করে তাদের টার্গেট গ্রুপ ছিল আমাদের নারীরা, তাদের কি বলেছে, আপনি ভোট দিলে বেহেশতে চলে যাবেন, কয়দিন আর বাঁচবেন পৃথিবীতে, আমাদের তো পরবর্তী দীর্ঘ অনন্তকাল আমাদের কবরে থাকতে হবে, তাহলে বেস্ট তো ইজ বেস্ট। শুধু তাই না, তার আরেকটা কাজ করে, আমি নিজে অনেক বাড়িতে গিয়েছি, আমার আত্মীয় স্বজন, বাবা তুমি তো দেরিতে চলে আসছো, কেন, কি হয়েছে, আমাকে তো কমিটমেন্ট করাইছে যে এই মার্কায় ভোট, আমি তো অর্ডার দিয়ে ফেলছি, এবং আমার আত্মীয়রা আমাকে ভোট দিতে পারে না, বলছে ঠিক আছে আমি তো দেবো না, তোমার ওই পুরুষ যারা আছে এরা দিয়ে দেবে। অর্থাৎ একটা নির্বাচনীয় ইঞ্জিনিয়ারিং আমরা যেটাকে বলি, সেই কাজটা কিন্তু অত্যন্ত কৌশলে করেছে। তারপর আরেকটা ব্যাপার, এই যে রনি ভাই বলেছে, খুব একটা স্বাভাবিক ঘটনা, যে নাবিল গ্রুপ, জামাতের ঘরানার এক ব্যবসায়ী, তাকে আপনি নাবিল গ্রুপকে মানে লোন দিয়েছে মানে 7,000 কোটি টাকা। এবং সবচেয়ে মজার ঘটনা কি, ইসলাম ব্যাংকে আমরা কিন্তু সবসময় একটা ন্যায়নিষ্ঠ, একটা ন্যায্যতা আমরা প্রত্যাশা করি। এই 7,000 কোটি টাকা তারা যে মালামাল এলসি খুলে এনেছে, সেই টাকা কিন্তু ব্যাংকে জমা দেয়নি, অর্থাৎ তসরুপ করা হয়েছে, এই টাকাটা দেওয়া হয়নি। এমনি ভাবে তারা কিন্তু আরেকটা আমলিকের আরেক ব্যবসায়ীকে, আপনার হেড অফিসের কোনো অনুমোদন নাই, যে কোনো এক ব্রাঞ্চ থেকে তাকে 40 কোটি টাকা দিয়ে দেয়। অর্থাৎ এই টাকাগুলি সব নির্বাচনের খাতে ব্যবহার হয়েছে। এখন নিশ্চয়ই গোলাম মাওলানা রনি বিচার করবে, যেখানে আমরা একটা গণতান্ত্রিক পথে এগিয়ে যাচ্ছি, আমরা একটা বৈষম্যের বিরুদ্ধে একটা সাম্যের বাংলাদেশ তৈরি করছে, তাইলে এই সকল উদাহরণ কি আমাদেরকে সেই পথে নেওয়ার ক্ষেত্রে সহায়ক না প্রতিবন্ধকতা, এটা আমাদের বিবেচনা করতে হবে। এক, এবং আপনি এরপর দেখেন, এই যে সে অঙ্কে বলেছে আওয়ামী লীগের সালাম গ্রুপ অনেক কিছু এখানে করেছে, অনিম, আমরা তো অস্বীকার করি না, কিন্তু আপনি দেখেন তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি করে কিন্তু এই ইন্ডিয়ান 1.5 বছরে প্রায় 7,000 লোককে তারা নিয়োগ দিয়েছে। এরা কারা, এরা কারা? এবং আমি আরেকটু বলি, রনি ভাই নিশ্চয়ই রনি ভাইয়ের খুব ভালো অভিজ্ঞতা আছে, এবং আমি অনেকের কাছে এটা আপনি সমর্থন করেন কিনা, আপনি তো বলেন যে ইন্টারিমের সময় খুব ভালোভাবে চালানো হয়েছে, তাহলে এই যে নিয়োগ যেভাবে দেওয়া হয়েছে সেটাকে আপনি শুনে আমি একটু গোলাম মাওলানা রনির মধ্যে আপনি এটা সমর্থন করেন কিনা? গোলাম মাওলানা রনি ভাই আরেকটু আমি আরেকটু আমি বলতে চাই, এই যে আপনি নিশ্চয়ই জানেন, বা আপনার সাথে চেয়ারম্যান থেকে, আপনি যারা ইসলামী ব্যাংকে যে কোনো ইন্টারভিউ দিতে যায় তাদেরকে কি প্রশ্নগুলি করে? আপনার মতো আমার মতো স্বাভাবিক লোক ওই প্রশ্ন উত্তর দেওয়া সময়, আমরা যদি এখন প্রশ্ন করে যে বলতে দোয়া কুনুতের বাংলা অর্থ কি, না এটা বোধহয় গোলাম মাওলানা রনি পারবেন না, সে ইন্ডিভিজুয়াল তো আলাদা, কিন্তু আপনি জেনারেলাইজ করেন, এটা কি সম্ভব? অথবা এমন প্রশ্নগুলি করে যে সাধারণ যাদের ইসলাম সম্বন্ধে মানে ব্যাপক জ্ঞান ছাড়া এই প্রশ্ন দেওয়া সম্ভব না। অর্থাৎ এই সকল ঘটনা বলা যে একটা দলকে পেট্রোনাইজ করার জন্য যা কিছু উদ্যোগ তারা খুব পরিকল্পিতভাবে করছে, যে এটা ইসলামী ব্যাংকের মতো একটা রিনাউন্ড ব্যাংক,
এটার কাছ থেকে প্রত্যাহার। আপনি দেখেন যে 83 সালে এটার যাত্রা শুরু হয়েছিল, 91 সাল থেকে বিএনপি ক্ষমতা ছিল, 2000 ক্ষমতা ছিল, বিএনপি তো কখনো ম্যানিপুলেট করার চেষ্টা করে নাই। তাহলে এখন কেন করতে হচ্ছে? নিশ্চয়ই বাস্তবতা আছে, নিশ্চয়ই ঘটনাগুলির সত্যতা আছে, নাইলে তো এই ধরনের স্টেপ নেওয়া বিএনপি সরকার কখন। এবং আমি আমাদের আপনি দেখবেন সংসদে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ আসলেই স্টক মার্কেট লুট হয়ে যায়, আওয়ামী লীগ আসলেই ব্যাংকগুলি দেউলিয়া হয়ে যায়। কিন্তু বিএনপির রেকর্ড আছে, ইজ দ্য হিস্টোরি অফ বাংলাদেশের, যে বিএনপি আসলে অর্থনীতি মাথা তুলে দাঁড়ায়। এবং আমরা বলেছি আগামী দিনে ইনশাল্লাহ বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি বিএনপির হাতে নিরাপদ থাকবে। আচ্ছা, ঠিক চাই যে আসলে যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে, উনি বললেন প্রশ্নের কথা, আমরা তথ্য আকারে জানি যে সেখানে বিভিন্ন রেফারেন্স থাকলে পরে অনেক সময় সেটাও কাজ মানে লাগতো না, এক্সামও লাগতো না। আপনি যদি চট্টগ্রামে যেতে চান তা আপনাকে তো অবশ্যই বাই রেলে যান বা ট্রেনে যান, মধ্যে একটা জায়গাতে আপনাকে ধরতে হবে। আপনি চট্টগ্রামে যেতে হলে ফেনী না হয়ে যেতে পারবেন না বাই রোডে। যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে ব্রাহ্মণবাড়ি হয়ে যেতে হবে স্টেশন। তো এই যে ইন্টারিমের সময় যে 8000 লোক নিয়োগ দেওয়া হয়েছে, এটাকে যদি আপনি সমালোচনা করতে চান তাহলে দেখতে হবে যে এস আলম এটা টেক ওভার করার পরে তিনিও প্রায় 8 থেকে 9,000 লোককে নিয়োগ দিয়েছিলেন, একেবারে তার পছন্দের, তার বাড়ির আশেপাশের লোক এবং চট্টগ্রামের লোকজন। তো সঙ্গত কারণে যেহেতু এই ব্যাংকটা 83 সন থেকে একদম শেষ পর্যন্ত তৈরি করা হয়েছে জামাতের জন্য, এবং আমরা যারা সাধারণ ব্যাংকিং লেভেলে মানে হুজুররা দেখবেন যে এদেরকে খুব গালাগালি করতো যে এরা মুদ্রাবার নাম করে আসলে সুদ খায়, এবং ইসলামী ব্যাংকের বিরুদ্ধেই তারা কিন্তু এই যত ওয়াজ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত লোকজন আছে, তারপর কওমি লাইনের তাবলিগের যত লোক আছে, তারা কিন্তু দীর্ঘদিন যাবত ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ওয়াজ করে আসছে। তো এত কিছুর মধ্যে এই ব্যাংকটা যে ফরমেশনে গড়ে উঠেছে, ইটস ফর জামাত, টু সার্ভ জামাত, টু কালেক্ট মানি আনঅফিশিয়ালি। কারণ অফিশিয়ালি একটি দলের জন্য এভাবে করতে পারে না রাষ্ট্র, কখনো একটা ব্যাংকে একটা দলের পারপাস সার্ভ করার জন্য সহযোগিতা করতে পারে। মানে এটা করা হয়েছে জামাতের জন্য, পরিচালনা করবে জামাত, সুবিধা ভোগ করবে জামাত, আর ফান্ড আনা হবে ইসলামের নামে। আর এগুলো মানে সারা বাংলাদেশে তারা রাজনীতির কাজে সব কাজে ব্যবহার করবে, এবং এইভাবেই কিন্তু 93 থেকে 2000 একেবারে ওই এস আলম টেক ওভার পর্যন্ত এইভাবে চলে আসছিল। তো এই অনিয়ম বলেন, দুর্নীতি বলেন, রাজত্ব বলেন, রাজত্ব বলেন, ভণ্ডামি বলেন, সব কিছু চালানোর পরেও ইট বিকাম এ গ্লোবাল ব্যাংক। পৃথিবীর যে কটা সাকসেসফুল ব্যাংক 83 থেকে এই পর্যন্ত হয়েছে তার মধ্যে 1 নম্বর ব্যাংক হলো ইসলামী ব্যাংক। এখন আপনি তার অন্যায়গুলো যদি ধরেন সেগুলো যুগপথভাবে যাবে, তার সফলও যাতে ধরেন, তা এইরকম অন্যায় তো সবাই করছে, প্রত্যেকটা ব্যাংকই করছে। আর যদি আপনি দেখেন আওয়ামী লীগের যে সমস্ত এমপিরা বা বিএনপির যে সমস্ত এমপিরা, এর সাথে যে সমস্ত লোকরা, তারা যা ফার্স্ট জেনারেশনের যে ব্যাংকগুলো করেছে, তাদের সোর্স অফ মানি, তাদের চাকরি দেওয়ার ক্ষমতা, ওই ব্যাংক নিয়ে তাদের যে দুর্নীতি, আপনি কোথাও কোনো ভালো আপনি যাকে বলা হয় রেকর্ড পাবেন না। আপনি এবি ব্যাংকেও পাবেন না, ন্যাশনাল ব্যাংকেও পাবেন না, আরব বাংলাদেশ ব্যাংকেও পাবেন না, কোথাও পাবেন না। সবাই সেই কাজগুলো করেছে। তো যার যেহেতু তারা খুব ছোট ব্যাংকিং করেছে, ছোট ব্যাংকিং করার মধ্যে তারা ওই ব্যাংকে ডুবিয়েছে। আপনি মহিউদ্দিন খান আলমগীর একটা ছোট ব্যাংক করলো পদ্মা ব্যাংক, সেই পদ্মা ব্যাংকে সামাল দেওয়ার জন্য কি পরিমাণ, আগে ফার্মার ছিল, পরে পদ্মা, হ্যাঁ ওই ফার্মার ছিল, এরপর গেল। এরপরে আপনি দেখেন বেসিক ব্যাংক, এক আব্দুল হাই বাচ্চুর মতো মানুষ 3000 কোটি টাকা সেখান থেকে নিয়ে পুরো ব্যাংকটাকে শেষ করে দিল। এক জনতা ব্যাংকের আপনি একটা রাষ্ট্রীয় ব্যাংক এবং জনতা ব্যাংক সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংকের চেয়ে ভালো ছিল, সেই ব্যাংকের 70% ইকুইটি খেয়ে ফেলেছে এই আবুল বারাকাত। এখন সেই বিষয়গুলো আপনি আলোচনা আনতেছেন না, আলোচনা না এনে ইসলামী ব্যাংকের ওই তারা সিএসআর কোটি থেকে 22,000 কোটি টাকা দিচ্ছে, অমুক করছে। আমার বক্তব্য হলো তারা যদি 2,20,000 কোটি টাকা আয় করে 22,000 কোটি টাকা চুরি করে থাকে, আলোচনা জনতা ব্যাংকের বিষয়ে আপনি কেন বলছেন না? আবুল বারাকাত তো অলরেডি, উনি তো জেলে, কারাগারে আছেন, বিচারাধীন বিষয়, জামিন হয়েছে, বাট উনি জেলে গেলেন, হ্যাঁ জামিন হয়েছে ওনার, জামিন হয়েছে, কিন্তু ওখানে তো মামলাও হয়েছে। না, আমার বক্তব্যটা হলো যে মানে ইসলামী ব্যাংকের যে শুধু তাই না, অন্যান্য যে কোনো ব্যাংকেরই যে ভালো কাজগুলো আছে সেগুলোকে আপনি আলাদা রাখেন, আর মন্দ কাজগুলোকে আপনি আলাদা রেখে সেগুলোর বিচার করেন। যেমন আপনি দেখেন সে শিকদার ফ্যামিলি পুরো ইসলামী ব্যাংকটা শেষ করে, ন্যাশনাল ব্যাংকটা শেষ করে দিয়েছে। এখন আব্দুল আল মিন্টু সাহেবের মতো একজন ঝানু ব্যবসায়ী চেয়ারম্যান হওয়ার পর সে কিন্তু ঘোড়া ডিম কিছুই করতে পারছে না, বিকজ ওর মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ, আচ্ছা, তার মানে কি আপনি বলতে চাইছেন যে এইভাবে টাকা নিয়ে ভোট কেনা, যেমন যে অভিযোগগুলো সামনে আসে যে ভোটের আগে 10,000 টাকা করে দেওয়া হয়েছে, এবং সেখানে এই প্রকল্পে আরডিএস যে প্রকল্পের কথা মোশাররফ হোসেন এখানে অলরেডি উল্লেখ করেন, সেই প্রকল্পের কথা আমরা শুনেছি যে 10-20 হাজার পর্যন্ত লোন দেওয়া যায় একজন নারীকে, এবং তারই আওতায়
আওতায় প্রত্যেককে লোন দেওয়া হয়েছে 10,000 টাকা করে। আপনি বলছেন যে এই প্রকল্প এইভাবে ভোট পাওয়ার উদ্দেশ্যে লোন দেওয়া এবং তারপরে মওকুফ করা, তবুও এই ব্যাংকটা এভাবেই চলতে দেওয়া উচিত। আপনাকে একটা কথা বলি, কিছু কিছু বিষয় আছে ইউ নিড টু ফায়ার, ডাইরেক্ট শুট করা দরকার, নট টু টক। এখানে যদি সরকার যদি সত্যিকার অর্থে এই সমস্ত বিষয় করতে চায়, তার দুর্নীতি দমন কমিশন আছে, সেই 22,000 কোটি টাকা যদি করছে, জামাতের আমির থেকে শুরু করে প্রত্যেকটা লোককে সে মামলায় ফাঁসিয়ে সবগুলোকে জেলে নিতে পারে। সরকার 5 মিনিট লাগবে, এটা নিয়ে পার্লামেন্টে আলোচনার দরকারটা কি? ইউ হ্যাভ দ্য ডকুমেন্ট এভিডেন্স, 22,000 কোটি টাকা নিয়ে অমুক ফান্ডের মাধ্যমে এটা দিয়েছে। কিন্তু এখানে তো বিরোধী দল থেকে যদি আলোচনা করতে চায়, সেক্ষেত্রে না করলে তখন ইটস এ ক্রিমিনাল অফেন্স, এটা তো আলোচনার বিষয় নয়। না, কিন্তু আপনি সরকার থেকে না, আপনি যখনই ছিল পার্লামেন্টে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এটা আলোচনার বিষয়, ক্রিমিনাল অফেন্স। 22,000 কোটি টাকা নিয়ে আপনি 10,000 এখানে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে। ওর তো 78 জন এমপি যারা আছে সবগুলো তো চাকরি চলে যাওয়া উচিত, সবগুলো জেলে যাওয়া উচিত। যে কথাগুলো বলেছে এটা তো পার্লামেন্ট ইজ নট দ্য টক, এটা এখন তাকে প্রমাণ করতে হবে এবং তার উচিত, নির্বাচন কমিশনের উচিত স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা নিয়ে মামলা করা প্রত্যেকটা এমপির বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের সবার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো রয়েছে। বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিতে পারে, আর্থিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ব্যবস্থা নিতে পারে, এনবিআর আছে, সরকারের অনেক মেশিনারিজ আছে। যে বিষয়গুলো আছে এটা কোনো ছেলে খেলার বিষয় না। জেসিন 22,000 কোটি টাকা, এখন এটা আপনি পার্লামেন্টে বলে দিলেন। এখন যে প্রসঙ্গগুলো এক্স্যাক্টলি আপনি যেটা বলেছেন সেই জায়গায় আসি, যে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য, গুরুতর তথ্য আমি বলছি। এটা সংসদে আলোচনা না হলে কি আমরা জানতাম না, বা কবে জানতাম? কেন এতদিন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি? সে প্রশ্নগুলো আসছে। কেন হয়নি সেটা উত্তর দিতে না পারলেও অন্তত আপনারা এখন কি করছেন বা করবেন, এটা আসলে কত দূর পর্যন্ত ছড়িয়ে গেছে, এভাবে টাকা দেওয়ার সাথে কারা সম্পৃক্ত ছিল, তাদের বিরুদ্ধে আপনার ব্যাংক ব্যবস্থা নেবে কিনা, আপনারা তদন্ত করবেন কিনা, সেটা জানতে চাইছি। না, আমি এখানে গোলাম মাওলানা রনির একটি বিষয়ে আমি একটু দ্বিমত পোষণ করি। উনি এক সংসদ সদস্য ছিলেন এবং খুব নাম করা সংসদ সদস্যই ছিলেন। তখন কিন্তু গোলাম মাওলানা রনির একটা আওয়াজ তুলতেন যে সংসদই হওয়া উচিত সকল কিছুর কেন্দ্রবিন্দু। এবং আপনি দেখবেন এই সংসদটা হতে, এবং আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে সংসদটাকে একটা রাবার স্টাম্পে পরিণত করা হয়েছিল। অর্থাৎ প্রাইম মিনিস্টার কি বলে ওইটার উপর সবাই তাকিয়ে থাকতেন, যে এইটা আমার বাইরে গেলে কিন্তু আর তাকে স্বাভাবিক থাকা যাবে না। কিন্তু আপনি দেখবেন 5 তারিখ এই যে এই সংসদ 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর আমরা কিন্তু সংসদটাকে সকল আলোচনার কেন্দ্রবিন্দু করতে চাই, যার জন্য বিরোধী দল যেই প্রস্তাবে আনুক না কেন, আমি রনি ভাই এখানে বলতে পারবে কিনা আমি জানি না যে তাদের আমলে কোনো মুলতবি প্রস্তাব অ্যাকসেপ্ট হয়েছে কিনা, আই ডোন্ট নো। আমার জানা মতে আমি যতটুকু দেখেছি হয়নি। কিন্তু দেখবেন এই মাত্র এটা দ্বিতীয় সেশন শুধু শুরু হলো আজকে 4 দিন, আর আগে 1 মাস 12 দিন মনে চলেছে। এর মধ্যে 2টা মুলতবি প্রস্তাব কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে সংসদে। এবং আরেকটু কথা আমি রনি ভাইকে একটা আমি পরিসংখ্যান দিয়ে আমি বলতে চাই যে আপনি দেখবেন সংসদে কিন্তু বিরোধী দলকে তেমন একটা আলোচনা করার সুযোগ দেয়নি। আপনি দেখবেন প্রথম অধিবেশনে আমাদের জুলাই অধ্যাদেশ সম্পর্কে বিরোধী দলীয় নেতা একটা মুলতবি প্রস্তাব এনেছিল, সেটা গ্রহণ করে 2 ঘন্টা আলোচনার একটা সময় নির্ধারণ করেছিলেন। তাইলে আপনি তো জানেন যে সংসদে অ্যাকর্ডিং টু মেম্বারের সংখ্যা অনুসারে সময় নির্ধারণ করা হয়। এখন আমরা 212 জন আর তারা হলো 77 জন। ওই আলোচনা যদি আপনি দেখেন, নিচে পত্রপত্রিকা আপনি দেখেছেন যে জামাত জোট আলোচনা করেছে 1 ঘন্টা 17 মিনিট, 77 জন। তো ওরা যদি 77 জনে 1 ঘন্টা 17 মিনিট পায়, আমরা 212 জনে কত পাই? অথচ আমরা আলোচনা, আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা 1 মিনিট। অর্থাৎ এইটা দিয়ে আমি বুঝাতে চাই আমরা যে বিএনপি কতটুকু বিরোধী দলকে স্পেস দিতে চায়, কথা শুনতে চায়, জাতিকে বুঝাতে চায়। এবার আপনি দেখেন, শুধু তাই না, একটা বিদ্যুৎ নিয়ে একটা ক্রাইসিস হয়েছিল এই হঠাৎ করে মধ্য আমেরিকার যুদ্ধে। সেখানে একটা সংসদীয় কমিটি গঠন হয়েছিল, আপনি তো সংসদে ছিলেন এবং আপনার কণ্ঠটা তো খুব ভোকাল ছিল। সেখানেও ওরা 77 জন, আমরা 212 জন। অথচ দেখবেন আপনার পার্লামেন্টারি বোর্ডে কমিটি হয়েছে, সেটা অর্ধেক। তারাও 5 জন, আমরাও 5 জন। অর্থাৎ রনি ভাই যে কথাটি বলছেন যে কেন সংসদে আলোচনা না, আমরা সংসদে আলোচনা করে জাতিকে আমরা জানাতে চাই, কারণ জাতির রিপ্রেজেন্টেটিভ হিসাবে কিন্তু সংসদ এখানে এসেছে এবং মানুষের প্রত্যাশা এই এমপিরা কি করে সেটা মানুষ জানতে চায়। তার জন্য দেখেন যখনই এই 2 পক্ষ আলোচনা হয়েছে, বিদ্যুতের কিন্তু ওই লাইন নেই আর পেট্রোল পাম্পে। অর্থাৎ মানুষ আশ্বস্ত হয়েছে যে এই সংকটটার সমাধান এখন হবে। আমরাও জাস্ট একটা জিনিসে চেয়েছিলাম, যেমন ইসলাম ব্যাংক নিয়ে আলোচনা সংসদে করতে চেয়েছি, আমরা কিন্তু সময় দিয়েছি।
সেখানে কার দোষ কার কি এটা কিন্তু জাতি বিচার করবে যে আসলে কারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট। এবং যে কথাটি রহিমিয়া বলেছে যে, বা আপনিও বললেন যে তাহলে কি এই অবস্থা থেকে আমরা উত্তরণ করতে পারবো? অবশ্যই উত্তরণ করার জন্যই তো আমরা ম্যানেজমেন্টে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। কারণ আপনি স্বীকার করবেন যে এই যে 5টা ব্যাংকে একত্রিত করা হয়েছে, আমি মনে করি এর জন্য যদি কাউকে আগে আপনি দায়ী করেন, কি হয়েছে ব্যাংকের মধ্যে সেটা আলাদা জিনিস। এখন রনি ভাই আপনি ব্যবসা করেন, আপনি যদি আগেই বলে দেন যে এখানে যে ইনভেস্ট করবেন সে কিন্তু কোনো লাভ পাবেন না, তাহলে কেউ ইনভেস্ট করবে না, করবে না, করবে না। অথচ আমরা দেখলাম আগের গভর্নর মনসুর সাহেব বলছে এই 5টা ব্যাংক এমন পর্যায়ে গিয়ে পুচ্ছে এটাকে 10 ইয়ার তোলা যাবে না। এর মধ্যে যারা ওখানে ক্লায়েন্ট ছিল, গ্রাহক ছিল, সব টাকাগুলো তারা তুলে নিয়ে গেছে। আজকে একই অবস্থা আপনি দেখেন যে এই জামাত ইসলাম এই যে যখন 5টা ব্যাংক নিয়ে করলো, তারা তো এটা নিয়ে কোনো প্রশ্ন তুলে নেই। আপনার বক্তব্য অনুসারে যখন জনতা ব্যাংক থেকে সালমান রহমানা 27,000 কোটি টাকা নিয়ে গেছে, টোটাল ইকুইটির 71% মানে নিয়ে গেছে তারা, এটা নিয়ে কিন্তু জামাত একটা কথা করে না, হোয়াই ইসলামী ব্যাংক, কারণটা কিন্তু এখানে নিহিত। এখানেই কোনো কারণ আছে বলিয়া তারা বারবার এটা নিয়েই কথা বলে, অন্য ব্যাংক নিয়ে তারা কথা বলে। আমাদের প্রশ্নটা এখানে যে তাদের এখানে ইন্টারেস্টটা কি। হ্যাঁ, তারা যে কোনো ব্যাংক যদি রুগ্ন হয়ে যায় সেটাকে ওঠানোর জন্য তারা সাজেশন দিতে পারে, বক্তব্য দিতে পারে, কিন্তু তাদের একটাই বক্তব্য, তারা যেই ম্যানেজমেন্ট চায় সেই ম্যানেজমেন্ট ওখানে দিতে হবে, কিন্তু তো এখানেই। ওকে, কিন্তু এখানে একটি প্রশ্ন, অনেকগুলো বিষয়ে চলে এসেছে। কিন্তু এখন গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তিনি বলেছেন বিষয়টি এখন রাজনৈতিক মাত্রা পেয়েছে, দেখা যাক কি করা যায়। আপনি জানেন যে ব্যাংকার্স সভার ক্ষেত্রে সভা হয়েছে, এবিবি চেয়ারম্যান মশরুর আরিফিন তিনি একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন দেশের বৃহত্তম ব্যাংকটির সংকট দ্রুত সমাধান হওয়া প্রয়োজন এবং এই জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা জরুরি। সেরকম সমঝোতা হবার কোনো সম্ভাবনা আছে কিনা একটি প্রশ্ন। আমি একটু বলি, কার সাথে আপনি সমঝোতা করবেন? আমি সেটা আপনি একটি এটা কোনো রাজনৈতিক দলের সাথে করবেন? এখানে একটি মন্তব্য তিনি করেছেন, তিনি একটি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, সেটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা। না, এখন আপনি বলবেন যে এখানে এটা ব্যাংকিং সেক্টর, এটা একটা নিউট্রাল একটা প্রতিষ্ঠান, আপনি কার সাথে আলোচনা করবে, কার সাথে সমঝোতা করবে? আমি জানি না বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটা কি বুঝাতে চাইছেন। গভর্নর না, এটা বলছে এবিবি চেয়ারম্যান, কার সাথে সমঝোতা আপনি করবেন? এখানে এটা হতে পারে যে ম্যানেজমেন্ট যে আছে সেখানে এটার কন্ট্রোলিং অথরিটি হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সেখানে আজকেও দেখলেন আপনি একজন পরিচালক, ওখানে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছেন। এখন এটা হলো আমার মনে হয় যে আমরা এই সংকট থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক যদি ক্লোজ মনিটরিং করে এবং কি সংকটটা তৈরি হয়েছে এটা উত্তরণ করে যদি এগিয়ে নিয়ে যেতে পারে, আমার এখন যদি আপনি মনে করেন, কারণ এখানে আপনি ভালো করে জানেন যে একটি দলের মূল গ্রাহক বেশি, এখানে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই জামাত ইসলাম। এখন তারা যদি পরিকল্পিতভাবে মনে করে যে না ব্যাংকটাকে আমি দুর্বল করে দেবো, তাহলে তাদের যদি আমানত প্রত্যাহার করে নেয় তাহলে তো একটা সংকট তৈরি হবেই। আচ্ছা, সেই জায়গাটায় আমি আসছি। পাশাপাশি আরেকটি অভিযোগ আছে যে এখানে আসলে যেটা জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম তিনি বলছেন যে ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান বসানোর পর আলোচনার মধ্যে এই ব্যাংকটা আবার দখলের চেষ্টা হচ্ছে, সেরকম একটি অভিযোগ তিনি তুলেছেন। এবং এই যাকে বসানো হয়েছে চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি এর আগেও শেখ হাসিনার সময় তিনি আশীর্বাদ পুষ্ট ছিলেন, ইসলামের সাথে সম্পৃক্ত, এই ধরনের অভিযোগ কিন্তু আছে। আপনারা সেক্ষেত্রে কি মানে এই বিষয়গুলো বিবেচনা করেছিলেন কিনা, মানে চেয়ারম্যান হিসেবে আরো অন্য কোনো কাউকে বিবেচনা না করে? আমি মনে করি ব্যক্তি ইজ নট এ ফ্যাক্টর, ব্যক্তি না। আপনার ওখানে ব্যাংকের যে নিয়ম আছে, যে রুলস আছে, আমি লোন দেওয়া, কর্মচারী নিয়োগ, এক্ষেত্রে আমার তো নিশ্চয়ই একটা অর্গানোগ্রাম আছে, একটা রুলস আছে যে আমি এই সিস্টেমে করব। আপনার যদি সেখানে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমার মনে হয় যে কোনো লোক দিয়ে আপনি চালাতে পারেন, এটি নিয়ে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু এখানে রেসপন্সিবিলিটি আছে, সেইটা বাংলাদেশ ব্যাংক কতটুকু দক্ষতার সাথে নিয়ন্ত্রণ করতে পারে এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আর চেয়ারম্যান তো একা না, আপনি দেখেন এটা কিন্তু একটা বোর্ড, এখানে নিশ্চয়ই ডাইরেক্টর আছে, স্বতন্ত্র ডাইরেক্টর আছে, আমানতকারীদের প্রতিনিধি আছে। যদি মনে করে যে কোথাও কোনো ব্যত্যয় ঘটছে, এটা তো শেখ হাসিনার আমল না যে উপরে থেকে যে নির্দেশ হবে সেই নির্দেশে আপনার কার্যকর হবে। এখানে তো সেই ডাইরেক্টররা বা স্বতন্ত্র ডাইরেক্টর যারা আছে তারা ডাইরেক্ট কোনো যদি অনিয়ম হয় সেটা প্রকাশ করার মতো সেই তাদের স্বাধীনতা তো আছে, নিশ্চয়ই তারাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে এখানে। আচ্ছা, আমি একটু গোলাম মাওলা রনি আপনার কাছ থেকে শুনতে চাই যে এই নিয়োগ নিয়ে, চেয়ারম্যান নিয়োগ নিয়ে যত কথা বলা হচ্ছে এটা কি আসলে রাজনীতিকরণ কিনা? কারণ অন্তর্বর্তী সরকারের সময় তো এমন অনেক জায়গায় বসানো হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে শেখ হাসিনার সময় তার আশীর্বাদ পুষ্ট ছিলেন, সেই জায়গা থেকে একটু শুনতে চাইছি আপনি কি বলেন। মূলত হয় কি, ইসলামী ব্যাংকের বিষয়টা জটিল হলো এখানে জনাব ইউনূসের জমানাতে এই ব্যাংকটিকে দখল করার জন্য কিন্তু ব্যাংকের সামনে গোলাগুলি পর্যন্ত হয়েছে।
মনে করা হয় যে ওই যে যারা গুলাগুলি করেছিল, অর্থাৎ শেখ হাসিনার পতনের পরে যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আল্লাহু আকবার বলে বা লিল্লাহ তকবীর দিয়ে ইসলামী ব্যাংকটা দখল করা হয়েছে, এটা তো সত্য কথা। এবং এটা মানে ওই দিন 1 ঘন্টার সময় শেখ হাসিনার পতনের পরে যদি 1 গ্লাস পানি খাওয়ার সুযোগ জামাত পেয়ে থাকে, তো 1 গ্লাস পানি খেয়েছে প্রথম, তারপর প্রথম 1 গ্লাস পানি খাওয়ার পর যে কাজটি করেছে সেটা ইসলামী ব্যাংক দখল করার, এবং সেটা তারা অত্যন্ত ম্যাটিকুলাসলি সফলতার সাথে অনেক চমৎকারভাবে সেটা করেছে। করে যেহেতু তারা এই ব্যাংকটা দীর্ঘদিন চালিয়েছে, ফলে তাদের যত রকম ইররেগুলারিটি যেগুলোর অভিযোগ করা হয়েছে এগুলো যেন সহনীয় মাত্রায় থাকে, বাইরে না আসে, ম্যাটিকুলাসলি যেন অনেক পরে এটা বুঝতে পারে কাগজগুলো, সেই কাজগুলো তারা ধীরে ধীরে করছে। ফলে দেখেন 8,000 লোককে তারা স্যাক করেছে, 8,000 লোককে স্যাক করে আবার 8,000 লোক নিয়োগ দিয়েছে, ওভাবে কিন্তু টু শব্দ হয়নি। আবার এখন তারা যে গন্ডগোল করছে, জামাত যে গন্ডগোল করছে, তারা এত ম্যাটিকুলাসলি ওয়েল ডিজাইন এই কাজগুলো করতেছে যে মুহূর্তের মধ্যে দেখেন সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছে, আজ আমরা টকশো করছি। অথচ যখন যেদিন তারা 8,000 লোকের বাদ দিল এবং নিজেদের 8,000 লোক হলো, সেই দিন বাংলাদেশে কোনো খবরই হয় নাই, যার জন্য আপনি আমি কিন্তু টকশোই করতে পারি না। তখন আলোচনা হয়েছে, হ্যাঁ হয়তো হালকা, বা আমি জানি না, আমি পারিনি করতে, আমার ওরকম আসেনি, বাট আমি জানছি প্রতিবাদ হয়েছিল। এখন তারা যেটা হলো যে তারা ওই সময়টাতে যেটা মানে যারা আওয়ামী লীগের জমানাতে উচ্ছেদ হয়েছিলেন তারা, তাদের সঙ্গে সঙ্গে বিএনপির কিছু লোক, তাদের সঙ্গে সঙ্গে ইসলামী ব্যাংকের ভিতর কিছু লোক সম্মিলিতভাবে ইনুস সাহেবের জমানাতে ওই ব্যাংকটি আবার দখলের জন্য চেষ্টা করেছে, কিন্তু জামাত সেখানে সফল হয়েছে, পারেনি। আবার এখন যেটা হলো, এই সরকার যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপি ক্ষমতায় এসে বিএনপি এখানে তার রাষ্ট্রশক্তি, তার এক্সিকিউটিভ পাওয়ার, তার মাসেল পাওয়ার সব কিছু ব্যবহার করে এই ব্যাংকটি এখন সেটা এসালামের হাতে দিয়ে দেওয়ার জন্য হোক, বা নিজেরা এখানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হোক, অথবা ধরুন এখানে ন্যায় বিচার একেবারে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য হোক, যে সারা জীবন তো জামাতি গেলে বেচতে টিকিট বেচলো, এইবার আমি সালাউদ্দিন সাহেব, আমি কি আরবি কম জানি? আমি উর্দু জানি, আরবি জানি, আমিও এবার কিছু আল্লাহর আইন প্রতিষ্ঠা করবো এবং সেটা ইসলামী ব্যাংক দিয়ে আমি বিসমিল্লাহ করলাম। এটাও হতে পারে, কেন বেসতে যাওয়ার শখ কার না আছে? একসাথে বেসতে যাবেন 70-80টা হুর, আপনার কাছে থাকবে, গেলমানও থাকবে, এটা যে কোনো মানুষেরই আকাঙ্ক্ষা হতে পারে। তো সালাউদ্দিন সাহেবেরও সেই আকাঙ্ক্ষা হতে পারে যে ঠিক আছে, অনেক পাপ হয়েছে ইসলামী ব্যাংক নিয়ে, এই কাজটা করে আমি জিহাদে কুল্লিয়া করব, এই কাজটি করে আমি জিহাদে কুল্লিয়া করবো এবং আমার বেসতে যেতেই হবে, এবং আমার আর বললাম না 70 জন বেসতে গেলে তো অটোমেটিকগুলো আসবেই। তো এরকম একটা সদিচ্ছা তার ভিতরে চলে আসতে পারে, আই ডু নট নো। আর জামাতের ঘটনা, জামাত চিন্তা করে যে এই ব্যাংকটা দিয়ে আমরা কত বেস্তের টিকিট বিক্রি করছি, আগামীতে কত বেস্তের টিকিট আরও বিক্রি হবে। তো এরকম 7টা ভেস্ত সবই তো আমরা বাংলাদেশে পূর্ণ করে ফেলছি এই ব্যাংকটার মাধ্যমে। তো এই বেহেশতের টিকিট ইতিমধ্যে যাদের কাছে বিক্রি করা হয়েছে সেই টিকিট কি আর ফেরত নেওয়া যাবে কিনা? এই জন্যই তো এখানে যদি সালাউদ্দিন সাহেব এখানে যদি সফল হন, হয় যদি টিকিটগুলো ফেরত নিয়ে আসেন, তো জামাতের জন্য একটা সমস্যা হবে না। এটা তো আসলে ব্রেড অ্যান্ড বাটার। আপনার খাবার টেবিলে বসছেন, আপনাকে প্লেট দেওয়া হয়েছে পোলাও, কুরমা, কালিয়া কোপ্তা, আপনি খাচ্ছেন বা খাবেন, মুহূর্তে আপনার সামনে থেকে প্লেটটা কেউ সরাই নিতে চাচ্ছে। ফলে সেই ব্রেড অ্যান্ড বাটারের যে যুদ্ধটা, সেই যুদ্ধটা কোনো পক্ষ কাউকে ছাড় দেবে বলে আমার কাছে মনে হচ্ছে না। কিন্তু এর মধ্যে যেটা হয়েছে যে ব্যাংকটিকে অস্থিতিশীল করা হয়েছে, আমরা দেখলাম যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি নিজেও অভিযোগ করেছে যে ব্যাংকটিকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে। আপনারা সবাই জানেন যে এখানে যারা আসলে গ্রাহক তাদের বেশিরভাগই জামাতের সাথে সম্পৃক্ত। না, গ্রাহক জামাতের সাথে না, পরিচালনার সাথে কর্মকর্তা জামাতে, কিন্তু গ্রাহকদের অনেকে গ্রাহকদের কথাও আমরা শুনে থাকি যে অনেক জামাতের যারা জামাত করেন তাদের অ্যাকাউন্ট একটা ইসলামী ব্যাংকে থাকে, সেই জায়গা থেকে গ্রাহক ফোরাম যেটা করা হয়েছে সেটাকে আসলে রাজনৈতিকরণ করা হলো কিনা এবং তাদের অনেক কি টাকা উঠিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, এইভাবে আসলে একটি ব্যাংককে অস্থিতিশীল করা হচ্ছে কিনা সেটাকে আপনি কিভাবে দেখেন? এই যে অস্থিরতা সৃষ্টি হলো, সেখানে আপনি জানেন যে ইতিমধ্যে ইসলামী ব্যাংক থেকে 5 দিনে 3,500 কোটি টাকা উত্তোলন হয়েছে এবং আস্থার সংকটে চাপ বাড়ছে। সেক্ষেত্রে একটি ব্যাংককে অস্থিতিশীল করে দেওয়ার দায় কি শেষ পর্যন্ত গিয়ে জামাতের উপর বর্তাবে কিনা? প্রথমত হলো জামাতের যে অ্যাকাউন্ট আছে, মানে জামাত মাইন্ডের যারা লোক আছে, তাদের আসলে এত টাকা নেই, এরা সুবিধা পাবে, তারা চেষ্টা করে ব্যাংকের সমস্ত আমানত যদি তারা নিয়ে নেয় কিছু হবে না। অন্যদিকে মানে ইসলামী ব্যাংকের যে মূল যে লাভ সেটা হলো কর্পোরেট ব্যাংকিং, তারা কর্পোরেট ফাইন্যান্স যাদের সাথে করেছে, এখানেই তাদের বেশিরভাগ অর্থ বিনিয়োগ করা আছে, অর্থাৎ এই বাংলাদেশের এক্সপোর্টের 40%। তো তারা তো ব্যাংকের সাথে
করতেই হবে তাদের এই ব্যবসা। দ্বিতীয়ত হলো যে তাদের যে গ্লোবাল যে কানেক্টিভিটি আছে, যেগুলো বাংলাদেশের রেমিটেন্সের অলমোস্ট 40% তারা আনে। এখন এই যে গ্লোবাল কানেকশন, এই কানেকশনও ব্যাংক আসবে, ফলে এখানে জামাত আসলে এই রাস্তা উত্তপ্ত করতে পারবে। তারপরে শেষে এই তাদের লোকজনকে দিয়ে এখন 3,500 কোটি, আর বড় যারা 1,000 কোটি টাকা তারা নিতে পারবে। কিন্তু মাস পিপল যারা আছে তারা মনে হয় যে এই জামাতের এই যে কনস্পিরেসি যদি কিছু থাকে, এই কনস্পিরেসির সাথে তারা যুক্ত হবে না। এখানে যে প্রবলেমটা হবে সেই প্রবলেমটা হলো যে এখানে যদি পুরো ম্যানেজমেন্টটা ফল করে এবং এই প্যানিকটা যদি সাধারণ যারা গ্রাহক তাদের মধ্যে ঢুকে যায়, দ্বিতীয় যে প্রবলেমটা হবে সে প্রবলেম, এবং সেটা ছড়ানোই তো হচ্ছে এবং অনেককে নিরুৎসাহিত করা হচ্ছে টাকা রাখার ওইটা, ক্ষেত্রে। এবং সবচেয়ে এটা হলো ব্যাংকের সমস্যা। আর দ্বিতীয় হলো যে এই যে তাদের হাতে যে গার্মেন্টস এক্সপোর্ট, 40% অফ দ্য গার্মেন্টস এক্সপোর্ট তাদের সাথে এই ব্যাংকের সাথে জড়িত। ফলে এই এক্সপোর্টগুলো যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ ব্যাক টু ব্যাক এলসি করতে পারছে না, এলসি নিতে পারছে না, আর এই যে রেমিটেন্স যদি না আসে, এখন আমরা তো সরকার, যে কোনো সরকারই, শেখ হাসিনা জমানা লাস্ট একের প্রথম দিকে পর্যন্ত, মানে আমাদের দেশের সরকারগুলো রেমিটেন্স নির্ভর। যেমন $40 বিলিয়ন আপনার এক্সপোর্ট হলো, তো এর মধ্যে নেট টাকা থাকতেছে আপনার 10%, আর বাকিটা তো ব্যাক টু ব্যাক চলে যাচ্ছে। কিন্তু আপনার যে $30 বিলিয়ন আপনার রেমিটেন্সে আসতেছে, $30 বিলিয়ন আপনার আচ্ছা, প্রফিট। তো এই এই যে- $30 বিলিয়ন মধ্যে 40% হলো ইসলামী ব্যাংক, এবং এই কাজগুলো করার জন্য দে হ্যাভ এ হিউজ মেকানিজম। ওকে, তাদের অনেক এজেন্ট তো আছে। আমি একটু এবিএম মোশাররফ আপনাকে শুনতে চাইছি যে জামাতের দিক থেকে যদি তারা মালিকানা এবং দখলদারিত্ব যদি তাদের ছেড়েই দিতে হয় বা রাখতেই যদি না পারে, ধরে নেওয়া যাক যদি ব্যাপারটা এরকমই হয় আপনারা যেরকমটা বলছেন, এবং সেক্ষেত্রে তারা আসলে ব্যাংকটাকে অস্থিতিশীল করে দিল, ব্যাংকটাকে দুর্বল করে দিল, যদি এমন হয় তো সরকারের তো দায়িত্ব ব্যাংকটাকে ঠিক রাখা। এবং যেখানে আপনি জানেন যে আমি এবিবির চেয়ারম্যান মাসুর আরিফিনকে কোট করলাম, তিনি বলছেন যে এই ব্যাংকের এই অস্থিতিশীলতা আসলে ব্যাংকিং সেক্টরকেই আপনার প্রভাবিত করবে। তাহলে আপনারা সেই জায়গা থেকে মানে এই যে অস্থিতিশীল হচ্ছে সেটা আটকাতে পারছেন না কেন? না, এখন এখানে একটা কিন্তু খুব একটা লজিক্যাল কোশ্চেন আমি করতে চাই। রনি সাহেব আছে, আপনিও আছে, ঠিক আছে। এখানে অধিক ক্লায়েন্ট না হয় জামাতের, বাইরের লোক তো আছে, হ্যাঁ, অনেক বেশি আছে। যদি তারা বয়কট করে তাহলে কি হবে? তারা যদি বয়কট করে, মনে করে যে না এটার পলিটিক্যাল রং আছে, গন্ধ আছে, তাহলে আপনার কি ব্যাংক, তাইলেও তো কলাপস হয়ে যাবে। অর্থাৎ এখানে সকল পক্ষকে একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখানে দেখেন আপনার একটা রেগুলেটরি বডি আছে বাংলাদেশ ব্যাংক, এবং পর্যবেক্ষণের জন্য একজন লোক দিয়েছে, চেয়ারম্যান দিয়েছে, ডাইরেক্টররা আছে। সুতরাং পলিটিক্যালি বায়ার যাতে না হয় তার জন্যই তো এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। সুতরাং সরকার তো কোনোভাবে চাচ্ছে না ব্যাংকটা কলাপস হয়ে যাক, উইক হয়ে যাক। সরকারের লক্ষ্য হলো এটাকে কিভাবে কার্যকরী করে গ্রাহক এবং দেশের স্বার্থ রক্ষাটা করা যায়। তো আপনি যে আশঙ্কাটা করছেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ বা ওখানে যারা ক্লায়েন্ট আছে অথবা যারা মালিকানা আছে, তারা এতটুকু নিষ্ঠুর হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কারণ তারাও চাইবে তাদের ব্যাংকটা দাঁড়াক। কারণ ব্যাংক যদি এখানে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, যেমন যে কথাটি রনি সাহেব বলেছে, যেমন এনসিবি ব্যাংক, ওই 5টি ব্যাংকে দাঁড়ানো যাচ্ছে না। এই লস কি একা গ্রাহকদের, মালিকরা তো লসে চলে গেছে। কারণ আমরা শুনি অনেক ব্যাংকে চেক দিলে চেক বাউন্স হয়ে যাচ্ছে, দিতে পারে 50,000 টাকাও দিতে পারে না, 10,000 টাকাও দিতে পারে না, 3,000 টাকা দিতে পারে না। তো নিশ্চয়ই ইসলাম ব্যাংক এই পরিস্থিতি হোক, এটা কোনো শেয়ার হোল্ডাররাও চাইবে না, ক্লায়েন্টরাও চাইবে না, এবং আমরা তো সাধারণ মানুষ হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরাও চাইবে না। সুতরাং আপনার এই আশঙ্কার মানে বাস্তবে রূপ নেবে বলে আমাদের কাছে আমার আশঙ্কা না, এটা যারা বলছেন আগে তাদেরকে আমি কোট এইটা হয়তো ঠিক আছে, একটা ব্যাংকের একটা অথরিটি আছে যার জন্য তারা বলতে পারে, কারণ তারা হয়তো উভয় পক্ষকেই সতর্ক করে দিচ্ছে। শেষ করব, খুব বেশি সময় নেই। আমি টিআইবি রিপোর্ট নিয়ে কথা বলতে চাইছি যে টিআইবি 100 দিনের একটি রিপোর্ট দিয়েছে, সেটাকে তারা হতাশাজনক বলতে চাইছে। এবং 100 দিনে প্রথম কথা হচ্ছে যে তাদের এই রিপোর্টটাকে আপনি কিভাবে দেখছেন গোলাম মাওলা রনি? আরেকটি প্রসঙ্গ যে তিনি 100 দিনে 600-র বেশি খুন যেরকমভাবে তারা তুলে ধরেছে, অনেকে বলছেন যে এইভাবে এর আগে কখনো, এমনকি আওয়ামী লীগের সময়ও 100 দিনের রিপোর্ট এভাবে টিআইবি করে নেই। সো আপনার মন্তব্য কি? এখানে আসলে টিআইবিকে মাননীয় প্রধানমন্ত্রীর উচিত দাওয়াত করা, তারপরে শেষে টিআইবির অনেকগুলো প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট যেন তারা ভায়াবল হয়। সরকারের যে লজিস্টিক সাপোর্ট দরকার, যেমন ওদের তো একটা গ্রুপ আছে, টিআইবি আছে, তারপরে দেবপ্রিয় ভট্টাচার্যর সিপিডি আছে, আরও 4-5টা এরকম অর্গানাইজেশন আছে, সুজন আছে, যারা দেশে এবং বিদেশি বিভিন্ন ফান্ড নিয়ে অনেক জনকল্যাণমূলক কাজ করে।
এত জনকল্যাণমূলক কাজ করেন, সরকার যদি আব্দুল আবু সাইদ স্যার আছে, তো এই সমস্ত কাজে সরকার যখন এরকম ফান্ডিং করতে থাকবে, সম্পর্ক ভালো থাকবে, তখন দেখবেন এই ধরনের রিপোর্ট আর হবে না, এই ধরনের রিপোর্ট আর হবে না। এখানে দেয়ার আর ম্যানি জিনিস আছে। একটা জিনিস বুঝতে হবে, একটা লোক এত দামি টাই পরে, স্বার্থের জন্য এরকম রিপোর্ট না স্বার্থের জন্য না, এটা তারা তো জাতীয় স্বার্থে কাজ করে, তারা তাদের জীবন সব শেষ করে দিয়েছে আমাদের জন্য। তা আমাদের কি তাদের প্রতি দায়িত্ব নাই? এখন একটা লোক ভালো অর্থনীতির চিন্তা করার আগে তার এক পেগ হুইস্কি খাওয়া লাগে। তা আপনি একটা ভালো চিন্তা বের করতে গেলে যদি এক পেগ হুইস্কি আপনাকে দিতে হয়, আপনি কি কাজটা করবেন না বলেন? একটা লোক সে 5 স্টার হোটেল ছাড়া কোনো অনুষ্ঠান করতে পারে না, সেখানে যারা বসে গবেষণা করে এক একজনের 4 লাখ 5 লাখ টাকা করে বেতন, আপনি তাদেরকে না দিলে ভালো চিন্তা হবে কেন? আপনি এখন যদি কামারের দোকানে গিয়ে আপনি একটা স্বর্ণের হার বানাতে চান, সেটা হবে না। এখন এরা তো দেশের জ্ঞানী গুণী সম্মানিত ব্যক্তি, হ্যাঁ, তাদের ডলার দরকার, পাউন্ড দরকার, তাদের টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, সব কিছু দরকার, মান দরকার, ইজ্জত দরকার। আমি যদি আপনাকে খুঁচাই দিতে না পারি, আপনি তো আমাকে সম্মান করবেন না, আগে আপনাকে হিট করতে হবে। তো এখন তারা হিট করেছে, আপনাকে সেই হিট প্রতিহত করতে হবে, অথবা তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করতে হবে। তারা কি চায়? মোশাররফ, আপনার মন্তব্য না, রনি সাহেব তো আসলে অভিজ্ঞ, কারণ দীর্ঘদিন আপনি সংসদও ছিলেন, তারপর এখন ইন্টেলেকচুয়াল এসে বাংলাদেশে তো খুব পরিচিত, সুতরাং তার অভিজ্ঞতাটা কিন্তু আমার ছিল। পরামর্শটা আপনি গ্রহণ করছেন? আমি অনেক বেশি বিশ্লেষণকে আপনি সাপোর্ট করছেন, সেটা একটু শুনুন। তবে আমি একটা কথা এখানে বলতে চাই, হ্যাঁ, তাদের রিপোর্টটা কিন্তু অনেকটা পেপার কাটিং বেস। এখন বাংলাদেশের গণমাধ্যমে আপনার নানা ধরনের সাংবাদিকতা আছে, অনলাইন সাংবাদিকতা আছে, মফস্বল সাংবাদিকতা আছে, এবং আমি জানি না রনি ভাইটা স্বীকার, কারণ সে তো একসময় এলাকা মেনটেন করেছে। আপনি জেলায় উপজেলায় যদি যান, মানুষ কয়জন আর সাংবাদিক কয়জন, এই সংখ্যা নির্ধারণ করা কিন্তু কঠিন হয়ে যায়। এখন আইজু ভাই কি সাংবাদিক, দৈনিক ঘোরাফেরা, দৈনিক বিকালের আলো, এইরকম অসংখ্য আমি এখন ওয়ার্ড পর্যায়ের সংবাদপত্র হয়ে গেছে। এখন এই রিপোর্টগুলিকে যদি আপনি বেস করে যদি আপনি প্রাইমারি সোর্স হিসাবে যদি আপনি রিপোর্ট করেন, তাহলে রিপোর্ট নানা ধরনের হতে পারে। কিন্তু সাধারণ মানুষের পারসেপশনটা কি, আপনাদের সাধারণ মানুষ কি মনে করে? একসময় একটা মব কালচার ছিল, এটা অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। আপনি আইন শৃঙ্খলা নিয়ে মানুষের খুব একটা টেনশন ছিল, অনেকটা মোটামুটি একটা কনফিডেন্স ফিরে এসেছে। অর্থনৈতিক ক্ষেত্রে একটা মোটামুটি স্টেবল অবস্থা চলে আসছে। সরকারের যে কমিটমেন্টগুলি ছিল, এর আগে দেখতেন সরকার জনগণের কাছ থেকে ভোট নেয়, কিন্তু কোনো কমিটমেন্ট বাস্তবায়ন হয় না। এই সরকার দেখবেন যে মাত্র 3 মাসের মধ্যে তার প্রত্যেকটা কমিটমেন্ট সে বাস্তবায়ন করে চলেছে। সুতরাং আমি জানি না এই সূচকগুলির সাথে আপনার টিআইবির সূচকের কতটুকু সামঞ্জস্য, এটা জনগণই বিচার করবে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে নাগরিক হিসাবে, দল বাদ দেন, যে বাংলাদেশের সামাজিক অবস্থা অনেক স্থিতিশীল। এই ক্ষেত্রে এই রিপোর্টের সাথে সামঞ্জস্য আছে বলে আমার ব্যক্তিগত মনে হচ্ছে না। আপনি ব্যক্তিগতভাবে এটা এগ্রি করছেন না? আচ্ছা, তারপর অনেকেই বলে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে নির্বাচনের পরে একটা রাজনৈতিক সরকার ক্ষমতা আসার পর যেভাবে ইমপ্রুভ করার কথা, সেটা হচ্ছে না। সেটা কিন্তু ইন জেনারেল আমরা অনেকের কাছে না, এটাকে আপনি বলেন, আপনি যেন আমরা সবাই কিছু বলেছেন যে শেখ হাসিনার আমলে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, যার মাসুলটা কিন্তু তারা 5 তারিখ দিয়েছে। অনেক পুলিশ মারা গেছে, অনেকের চাকরিচ্যুত হয়েছে, তাদের মধ্যে একটা ট্রমা কিন্তু কাজ করে। এইটাকে আপনি ফিরিয়ে নিয়ে আসা কিন্তু ইট ইজ দ্য টাইম ফ্যাক্টর। এবং এর মধ্যে আমি মনে করি যতটুকু হয়েছে, কিরকম সময় লাগতে পারে, আর না অনেকটা কিন্তু হয়ে এসেছে, কিন্তু আপনাকে এটা তো বুস্ট আপ করতে হবে, সাইকোলজিক্যাল তাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আমি মনে করি গভর্নমেন্ট সাকসেস, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট এই অল্প সময় অনেকটা কিন্তু 15 বছরের ক্ষত যদি আপনি 3 মাসে ভালো করতে চান, সেটা কি সম্ভব? এমন ডাক্তার কোথায় পৃথিবীতে আছে কিনা আমি জানি না। শেষ করে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটু শুনতে চাইছি। আপনি জানেন যে নির্বাচন সংক্রান্ত শর্তাবলী পূরণ করতে পারলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা কর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো সমস্যা নেই। এটা প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি মন্তব্য করেছেন। আপনি কিভাবে দেখছেন, মানে নির্বাচনটা সেক্ষেত্রে কেমন হতে পারে, খুব সংক্ষেপে? এখন প্রথমে আগে বলিনি টিআইবি সম্পর্কে। টিআইবি হলো বিএনপির জন্য একটা কুফা। এর আগের বারে বিএনপিকে 5বার সেই দুর্নীতিবাজের, সারা দুনিয়ার 1 নম্বর দুর্নীতিবাজ হিসেবে, যাকে বলা হয় বিএনপিকে যে একটা ব্যাড সিগন্যাল দিয়ে রাখছে, ওটা কিন্তু এখনও সেই ট্যাগটা বিএনপি সেখান থেকে বেরোতে পারে না। কাজেই টিআইবির এই ঘটনাটাকে বিএনপিকে খুব স্ট্রংলি এবং লজিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এটা হ্যান্ডেল করতে হবে। যেখানে মাখন দরকার সেখানে মাখন, যেখানে পোলাও দরকার সেখানে পোলাও, সুন্দরভাবে জিনিসটা। আবার যদি তারেক রহমান সাহেব এখন যত পরিশ্রম করতেছেন, আবার সে আগের মতো যদি হয়,
তাহলে এদের একটা বিশাল নেটওয়ার্ক আছে, এটা ছেলে খেলা বা মানে এটা হাসি তামসার বিষয় নয়। কিন্তু আপনি তো হেসে হেসেই বললেন। না, আমি হেসে হেসে বলবো, এখন আপনি যদি বলেন আমি কাঁদতে পারি, এক ক্রাই, আমার কান্না আসে না, এখন কি করবো? সিরিয়াসলি একদমই খুবই ফান ছাড়া বলতে পারতেন আপনি সবার জন্য, যেটা ফান হলে, এখন ফান হলে মানুষ এখন হয় কি, মানুষটা অনেক দুঃখের মধ্যে থাকে, তো একটু হাসি মুখে কথা বললে লোকজন আনন্দ লাগে আর কি। আর এখানে মুশারফ ভাই মানে আমার একটা পাশের সিটের সংসদ সদস্য, এমপি হওয়ার পর তার সঙ্গে আমার প্রথম দেখা হলো। আমি চিন্তা করলাম তাকে একটা ফোন দেবো, সে মন্ত্রী হওয়ার পরে ফোন দেবো, খালি ডেইলি প্রচার আসে, আজ মন্ত্রী হয়, কাল মন্ত্রী হয়, মন্ত্রীও হয় না, আমারও ফোন দেওয়া হয় না। তা আজকে আসছি, এরপরে আপনি এবার আমেরিকা থেকে আসছেন, একটা পশ্চিমা ধাঁচতে ট্রাম্প ভাব আসছে আপনার মধ্যে। Oh my God, কি বলেন আপনি? যেহেতু এটা খুবই খারাপ করে ফেললেন আপনি। আমি তো দেখে আসলাম সেখানে নির্বাচন নিয়ে, ক্যালিফোর্নিয়া নির্বাচন নিয়ে ট্রাম্প যেভাবে বলছেন যে রিগড হয়েছে ইলেকশন, আপনি বাংলাদেশে একটা ডিপ স্টেট চলছে, আমেরিকার প্রভাব চলছে, সেখানে আপনি সেই আমেরিকা থেকে আসছেন, কাজী এগুলো দেখে আমার মন এত ভালো হয়ে গেছে। অনেক ফান হয়েছে। একটু সংক্ষেপে আপনি আমাকে বলেন যে স্থানীয় সরকার নির্বাচনটা কেমন হতে পারে? স্থানীয় সরকার নির্বাচন ভালো হবে। স্থানীয় নির্বাচনটা আসলে জাতীয় নির্বাচনের মতো না। এখানে এলাকাতে যদি ভোট হয় তাহলে স্থানীয় নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে, এবং এটা আমাদের আসলে খুব বেশি দরকার। এমপি সাহেবরা যতটা কাজকর্ম করেন তার বেশিরভাগ কাজ আসলে চেয়ারম্যানদের উপর নির্ভর করে, মানে লোকাল যত কাজগুলো আছে, উপজেলা চেয়ারম্যান এখন অতটা এফেক্টিভ হয়নি, বাট আমাদের লোকাল গভর্নমেন্টের 90% কাজ কিন্তু চেয়ারম্যানদের উপর নির্ভর করে। ফলে সেই ইলেকশনটা সুন্দরভাবে হওয়া দরকার, এটা কোনো নেগেটিভ কথা না। এখানে আওয়ামী লীগের আনা দরকার, জামাত আনা দরকার, যত লোক আসা দরকার, কিন্তু নির্বাচনটা যেন সুন্দর হয়। সংঘর্ষ যেন না হয়, সেজন্য সংঘর্ষ এড়াতে সরকার কি করবে সেই বিষয়টা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইতিমধ্যে দেখছি কিছু কিছু জায়গায় এখন আসলে বিএনপি যদি সংঘর্ষ না করে তাহলে সংঘর্ষ হবে না। আওয়ামী লীগের লোকজন বাংলাদেশের কোথাও, বা জামাতের লোকও ওইরকম হাতে গোনা দুই একটা জায়গা ছাড়া সারা বাংলাদেশে বিএনপি লোকের সাথে মানে সংঘর্ষ করবে। যেটা সংঘর্ষ এড়াতে কি করবে, আমি বিএনপি কি করবে, আমি আপনাকে একটা, আমাদের রাজনীতির অভিজ্ঞতা আমরা দেখেছি, আমরা কিন্তু মূল যে কোনো নির্বাচন ডিপেন্ড করে মেসেজের উপর, আপনি কি চান। এখানে রনি সাহেব নিশ্চয় স্বীকার করবেন, শাহাবুদ্দিন আমলে 3 মাসের একটা টাইম ছিল, কিন্তু শাহাবুদ্দিন সাহেব জাতির উদ্দেশ্যে একটা কথা বলেছে, আমি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই। যাতে 91 কিন্তু একটা বাঁশ হাতে নিয়ে, আর ওই যে দড়ি সুতলি যেটা আমরা বলি, যে আমাদের যে কোনো কিছু আমরা বাদি যখন একটা, এইটাকে টানিয়ে কিন্তু একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, কারণ অর্থাৎ হাইকমান্ড চায় একটি অবাধ। এবারও দেখেন আপনার রাজনৈতিক দলগুলি চেয়েছে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, এবং বাংলাদেশের ইতিহাস সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, কোনো সন্ত্রাস হয়নি, কিন্তু হয়নি। এখন আগামী নির্বাচনও যদি আপনি রাজনৈতিক দল এখন যে অ্যাটিটিউডে আছে যে তারা একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে আমি বিশ্বাস করি এই লোকাল গভর্নমেন্ট নির্বাচন অত্যন্ত সুস্থ। আচ্ছা, আমরা আশাবাদ রাখতে চাই যে সহিংসতাহীন একটি সুন্দর নির্বাচন, আপনি দেখবেন, অবশ্যই যেটা আসলে প্রশ্নের ঊর্ধ্বে থাকবে, এরকম একটি নির্বাচন হোক।